নমস্কার, আপনাদের সকলকে আজ বাংলা ডিজিটাল চ্যানেলে স্বাগত। আপনারা জানেন আমাদের নতুন অনুষ্ঠান রাজনীতি টি-20 শুরু হয়েছে এবং এই অনুষ্ঠানে ক্রিকেটে যেরকম আপনারা টি-20 ম্যাচ দেখতে অভ্যস্ত, ব্যাটে বলে একটা তুলকালাম চলে। আমরা জানি আমাদের বাংলায় ভোটের দামামা বেজে গেছে। সেই রাজনীতির ময়দানে কি ঘটছে সেই টি-20 আমরা তুলে ধরব আমাদের এই অনুষ্ঠানে। আজকে দ্বিতীয় পর্ব রাজনীতি টি-20 অনুষ্ঠানে আমাদের অতিথি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, রাজ্যের পরিবহন মন্ত্রী, তৃণমূলের বিশিষ্ট নেতা স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস, আপনাকে প্রথম প্রশ্নটাই হচ্ছে, এই যে এই ভোটার তালিকার যে সংশোধন নিয়ে বিতর্ক হচ্ছে, এই বিতর্কটার কেন এলো, কিসের জন্য এত বিতর্ক হচ্ছে, আপনি কি মনে করেন? দেখুন, প্রতি বছরই নতুন ভোটারের নাম তোলা বা নাম ট্রান্সফার করা বা সংশোধন, এই প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশন চালায়। কিন্তু এসআইআর হচ্ছে এটা নিবিড়ভাবে একটা সংশোধনী। সেটা 2002 সালে একবার হয়েছিল, তারপর আবার নির্বাচন কমিশন মূলত কেন্দ্রীয় সরকারের পরামর্শেই এটা শুরু করেছে। এবং সেইটা নিয়ে বিতর্ক আসা বা আমরা কেন বিরোধিতা করছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিরোধিতা করছেন, কারণটা হলো এটাই যে দেখুন, একটা ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ হবে বা যারা স্থায়ীভাবে এখানে থাকবেন না, চলে গেছেন, তাদের নাম বাদ দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ইলেকটোরাল রোল তৈরি হবে গণতান্ত্রিক ব্যবস্থায়। সেটাই কোনো দলই বা আমাদেরও কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা এসআইআর এর বিরোধিতা কেন করছি, তার কারণ হচ্ছে এসআইআর এর জন্য সময় দরকার। 2002 সালে যখন এসআইআর হলো, তার আগে 2001-এ বিধানসভা নির্বাচন ছিল, অর্থাৎ 1 বছর সময় পেয়েছে। এবং 2002 সালে যে এসআইআর হয়েছে, তারপর 2004-এ লোকসভা নির্বাচন, পুরো আগে পরে প্রচুর সময় ছিল যেখানে মানুষ তাকে প্রমাণ করতে পেরেছে যে সে ভোটার লিস্টে নাম তুলতে উপযুক্ত। কিন্তু এবার যে যখন নির্বাচন কমিশন করছে, সামনের 2 মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে, তার আবার 3 মাস পরে ভোট। এই তাড়াতাড়িটা কেন, আপনার কি মনে হয়? তাড়াতাড়িটা একটাই, যে আমাদের যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার আসলে মানুষকে সবসময় একটা বিভ্রান্তি বা একটা অস্তিত্বের সংকটে ফেলতে চায়। কারণ স্বাধীনতার পর যত প্রধানমন্ত্রী এসেছিলেন, তারা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে জনকল্যাণের কাজ করেছিলেন। কিন্তু এই যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ, যে দুজন আজকে ভারতবর্ষে নেতৃত্ব দিচ্ছে সরকারের, তারা সেই ধরনের ডেভেলপমেন্ট দিতে পারেনি যেটা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত মানুষেরকে স্পর্শ করে যায়। তাই এরা সবসময় কৌশলের উপরে বেঁচে থাকতে চায়, কৌশলের উপরে ক্ষমতায় থাকতে চায়, কৌশল নিয়ে ক্ষমতা দখল করতে চায়। দেখুন, এরা নোটবন্দি করলো, ভারতবর্ষের সব মানুষকে ছোটালো, লাইনে দাঁড় করালো, 100 জন মানুষ মারা গেল, আদপে কোনো লাভ হলো না। আবার এরা আধার কার্ডের লিঙ্কের জন্য মানুষকে ছোটালো, আবার দেখুন কখনো এনআরসির জন্য মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে, আবার কখনো ধর্মীয় বিভাজন করে মানুষকে একটা অস্তিত্ব বা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। আবার এসআইআর সেই একই, মানুষকে যদি অস্তিত্বের সংকটে ফেলা যায়, তাহলে সে তাকে প্রমাণ করার জন্য ছুটতে থাকবে, নথি জোগাড় করতে থাকবে। তখন আর কেন্দ্রীয় সরকারের কাছে কোনো ডেভেলপমেন্ট চাইবার সুযোগ মানুষ পাবে না। অর্থাৎ কি ডেভেলপমেন্ট দিল না দিল এটা মানুষ ভুলে যাবে, কারণ সে তখন প্রমাণ করতে চাইবে যে আমি এখানকার আসল অধিবাসী। এই দুজন এই কৌশল নিয়েই করছে এবং মূলত বাংলাকে টার্গেট করেছে, যেহেতু বাংলার নির্বাচন রয়েছে। এবং বাংলাকে টার্গেট করার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কেন্দ্রীয় সরকার যখনই কোনো ভুল নীতি নিয়েছে বা অন্যায় পদক্ষেপ নিয়েছে যেটা জনগণের খারাপ হয়, সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী তিনি সেটার প্রতিবাদ করেছেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট ওদের, এবং বাংলাকে টার্গেট কেন, 21-এর নির্বাচনে ওরা জিততে পারেনি, বাংলার সমর্থন ওরা পাচ্ছে না। এই কারণে বাংলার মানুষকে যে কোনো ভাবে তারা যন্ত্রণা দিতে চায়, বাংলার মানুষকে যে কোনো ভাবে তারা কষ্ট দিতে চায়। মানে আপনি বলতে চাইছেন যে সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে টার্গেট করে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এই সারের যে ব্যাপারটা, এসআইআর যে ব্যাপারটা, সেইটা ঘটাতে চলছে।
আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে যত যাই হোক লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন বনাম বিরোধীদের রাজনীতি? এটা কি দেখুন, আমরা সবসময়, আমরা 21 সালে যখন নির্বাচন করলাম, আমাদের দল থেকে নেত্রীও বলেছিলেন, আমাদের দল থেকেও যেটা বলে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের লড়াই হবে উন্নয়নের সপক্ষে লড়াই। কারণ 2011 সালের পরে বাংলার দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উন্নয়নের যে অভিমুখ তৈরি করে দিয়েছেন সেটা স্বাধীনতার পর কোনো সরকারই কখনোই করতে পারেনি। তিনি একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলো, ইউনিভার্সিটি, হাসপাতাল গড়ে তুলেছেন, পাশাপাশি আমাদের 90টার উপরে সামাজিক সুরক্ষা প্রকল্প সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং তার মধ্যে মানুষের যে প্রাইমারি নিডসগুলো রয়েছে, যেগুলো একটা সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, অর্থাৎ খাদ্য লাগে, তার চিকিৎসা লাগে, এডুকেশন লাগে, এগুলো সবটা কিন্তু পৌঁছে যাচ্ছে প্রতিটা বাড়িতে। আমি বলেছি তিনটে মৌলিক পার্থক্য যে কোনো সরকারের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, স্বতন্ত্রতা আছে। 1 নম্বর হচ্ছে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি ইস্তাহার আকারে যে প্রতিশ্রুতি ভোটের আগে দিয়েছেন 11, 16 এবং 21 সবকটা তিনি করে দিয়েছেন 1, 2, 3 করে। 2 নম্বর হচ্ছে অজস্র প্রকল্প তৈরি করেছেন, সেগুলোকে সার্বজনীন করেছেন, অর্থাৎ জাতি, ধর্ম এবং রাজনীতি নিরপেক্ষ হয়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছবে। এটা কোনো সরকার করে না। তৃতীয় হচ্ছে সেই প্রতিশ্রুতি, সেই প্রকল্পগুলো শেষতম মানুষটার কাছে পৌঁছচ্ছে কিনা এটা নিশ্চিত করার জন্য তিনি দুয়ারে সরকারের মতো একটা অভিনব সরকারি কর্মসূচি চালু করেছেন, যেটা ভূভারতে নেই, যে একেবারে এসডিও, বিডিও, গ্রামীণ পঞ্চায়েত লেভেলে নেমে মানুষকে ডেকে ক্যাম্প করে তার যা সরকারি প্রয়োজনীয়তা আছে সেগুলো ফর্ম ফিল আপের মাধ্যমে পূরণ করা। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এই দলের প্রতি জনপ্রিয়তা ক্রমশ বাড়িয়েছে এবং তাই দেখবেন 11 সাল থেকে যে কটা নির্বাচন আজ পর্যন্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থন বেড়েছে। আমরা 2011-তে 2,30,00,000 ভোট পেয়েছিলাম, 16-তে 2,45,00,000 ভোট পেলাম, 19-এ 2,47,00,000 ভোট পেলাম, 21-এ 2,88,00,000 ভোট পেলাম। অর্থাৎ ক্রমশ কিন্তু জনপ্রিয়তা এবং মানুষের সমর্থন বাড়ছে, কারণ দিদিও প্রতিটি তৃণমূল স্তরে, প্রতিটি বুথে, প্রতিটি পরিবারে সরকারি সাহায্য নিয়ে পৌঁছে গেছে। তারপরে আসছে আবার আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে উন্নয়নের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার গড়ার ক্ষেত্রে, মতামত দেওয়ার ক্ষেত্রেও মানুষের উপরেই অধিকার ছেড়ে দিলেন তিনি। অর্থাৎ একটা বুথে কি কাজ হবে ছোট ছোট, সেটা ঠিক করবে সেই বুথের সাধারণ মানুষ। আমি বলেছি ভারতবর্ষে নয়, পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবস্থায় এই বন্দোবস্ত নেই যে কি কাজ হবে এটা সাধারণ মানুষকে ডেকে নিয়ে একটা সরকার জিজ্ঞেস করছে এবং সেটা পূরণ করছে। এটাই আগামী নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। ধরুন তৃণমূলের যারা একদম ব্লক বা কারো মানে একদম ডাউন স্টেয়ার যে লেভেল, তৃণমূল লেভেল, সেখানে যে কাজ যারা করেন তাদের কিন্তু অনেকেরই ভাবমূর্তি স্বচ্ছ নয়। আপনার কি মনে হয় যে নির্বাচনে ভোট যখন মানুষ দিতে যাবে, উন্নয়নের সঙ্গে সেইটাও কি মানুষ কিছুটা করবে, বিচার করবে যে না না, দেখুন, কোথাও 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 একটা সরকারে থাকতে থাকতে, পঞ্চায়েতে থাকতে থাকতে কোথাও কোথাও ভাবমূর্তি যে নষ্ট হয়নি তা নয়, কিন্তু সেটা সম্পূর্ণ সার্বিক নয়, সেটা বিচ্ছিন্ন এবং সেটা দল নিয়মিত লক্ষ্য রাখছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন, পরিবার ভিত্তিক মানুষের বাঁচার যে রসদগুলো, সরকারি পরিষেবাগুলো পৌঁছচ্ছেন, এমনকি ইনক্লুডিং আমাদের পাড়া, ডেভেলপমেন্টের পার্ট, সবটা কিন্তু সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়েই উনি পৌঁছে দিচ্ছেন। আজকে দুয়ারে সরকার বিডিওরা গিয়ে গ্রামে পঞ্চায়েতে যে ক্যাম্প করে, সেই ক্যাম্পে হাজার হাজার মানুষ আসে এবং তার বেনিফিট পায়। সেখানে কিন্তু সেই পার্টটাই কিন্তু আমাদের জনপ্রতিনিধিদের যে খুব অংশগ্রহণ আছে তা নয়। অর্থাৎ দিদি তার সরকারের মাধ্যমে কিন্তু বাংলার 10 কোটি মানুষের কাছে পৌঁছে গেছেন। হ্যাঁ, অবশ্যই করে জনপ্রতিনিধিদের কি কোনো দায়িত্ব নেই? নিশ্চয়ই আছে, তারাও তাদের দায়িত্ব পালন করছে, সাংগঠনিক দায়িত্ব পালন করছে, তাদের সাধ্যমতো কাজ করছে, কিন্তু দিদি কিন্তু পৌঁছে গেছেন প্রতিটি ঘরে তার মেকানিজমের মধ্যে দিয়ে, এবং এর জন্য মমতাদির প্রতি জনসমর্থন কিন্তু ক্রমশই বাড়ছে। এটা ওটা কোনো ফ্যাক্টর হবে না। এবং এই পশ্চিমবঙ্গের মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, সেই সরকারকে মডেল করে, মানে ধরুন কন্যাশ্রী বা আপনার এই স্বাস্থ্যসাথী
বা এই যে লক্ষ্মীর ভান্ডার, এইগুলো তো বিজেপি পরিচালিত সরকার, তারাও তো অন্ধভাবে অনুসরণ করছে। হ্যাঁ, অনুসরণ করছে এই কারণে যে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী দিদি যে অনেকগুলো সরকারি প্রকল্প নিয়েছেন যেগুলো ছিল মৌলিক, একেবারে নতুন, এবং নতুন সেগুলো একেবারে মানুষের কাছে পৌঁছানো। তাই এগুলো সারা দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে বেশ কয়েকটা ক্ষেত্রে। এবং বিজেপি শাসিত রাজ্যে সেগুলোকে নকলও হচ্ছে, এ দুয়ারে সরকার নকল হচ্ছে, কন্যাশ্রী নকল হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে। আমরা স্বাস্থ্যসাথী কার্ড করার পরেই ওরা আয়ুষ্মান কার্ড তৈরি করেছে, আমরা কন্যাশ্রী করার পরে ওরা বেটি বাঁচাও বেটি পড়াও করেছে। এবং এই দুয়ারে সরকারও অনুসরণ করছে, লক্ষ্মীর ভান্ডারও অনুসরণ করছে, কারণ এগুলো সবকটা মৌলিক ছিল, একেবারে নতুন ছিল এবং সেটা জনমুখী ছিল, জনপ্রিয় প্রকল্প ছিল, তাই নকল করছে। আমরা সরকারে আসার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বাস্তু কলোনিগুলোতে পাট্টা দিয়েছেন এবং আমাদের যত সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে তাদের নিয়ে এসছেন, তাদের ডেভেলপমেন্ট করেছেন। এবং আমাদের ইউনিভার্সিটি তৈরি করেছেন, আমাদের ইয়েতে মতুয়া এলাকায় ঠাকুরনগরে ইউনিভার্সিটি তৈরি করেছেন। অর্থাৎ উদ্বাস্তু সম্প্রদায়, এই মতুয়া সম্প্রদায়কে দেখভাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং বড় মার কাছে তিনি কিন্তু বারবার, বিনাপানি দেবীর কাছে তিনি গেছেন, শেষ পর্যন্ত তার চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন। দেখুন, এই যে দীর্ঘদিনের যে অবস্থা, তাতে কোনোদিন কিন্তু বাংলাদেশ থেকে আসা এই মানুষগুলোকে এই প্রশ্নের সামনে দাঁড় হতে হয়নি তারা এই দেশের মানুষ কি মানুষ নয়। তারা এখানে এসে রেশন কার্ড করেছে, তারা ভোটার তালিকায় নাম তুলেছে, বাচ্চাদের স্কুল কলেজে ভর্তি করেছে এবং বিভিন্ন নির্বাচনে পঞ্চায়েতে ভোট দিয়েছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে। এদের প্রথম এই দেশের নাগরিক কেনা এই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে বিজেপি। কারণ 2003 সালে একটা সিটিজেনশিপ অ্যাক্টের একটা অ্যামেন্ডমেন্ট এনেছিল, তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 আপনি দেখবেন সেখানে সাংঘাতিক তিনটে কথা সংযোজন করা হয়েছিল। সেটা হচ্ছে 1 নম্বর যে এনআরসি করা হবে, 2 নম্বর যে এবার থেকে ভারতবর্ষে যারা জন্মাবে তাদের বাবা মা উভয়কেই নাগরিক হতে হবে, 3 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আন্ডার সেকশন 2 এবং ক্লজ বি তে আছে ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, যে প্রথম ইলিগাল মাইগ্রেন্টের সংজ্ঞা ওরা দিল, ডেফিনেশন দিল ওই অ্যাক্টে। সেই ডেফিনেশনে বলা হলো কারা ইলিগাল মাইগ্রেন্ট। ইলিগাল মাইগ্রেন্ট হচ্ছে তারা 1 নম্বর যারা পাসপোর্ট নিয়ে ভারতবর্ষে আসেনি, 2 নম্বর হলো যারা পাসপোর্ট নিয়ে এসেছে কিন্তু তার মেয়াদটা শেষ হয়ে গেছে। এটা করার সঙ্গে সঙ্গে বিপদে পড়ে গেল মতুয়া সম্প্রদায়ের মানুষ, কারণ তারা 70, 80, 90 এর পরে ভারতবর্ষে অনেকেই এসেছেন। সঙ্গে সঙ্গে ঠাকুরনগরে তারা একটা অবস্থান করলো, তারপর শহীদ মিনারে জনসভা করলো, তারপর 2013-তে গিয়ে দিল্লিতে জনসভা করলো, করে একটাই দাবি তারা করছিল যে আমাদের নিঃশর্তভাবে আমাদের নাগরিক করে নিতে হবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে বিজেপি 14 সালে ক্ষমতায় এসে বললো হ্যাঁ আমরা তো। আচ্ছা, বিজেপি মানে অনেকে বিজেপি নেতারা মনে করছেন যে এসআইআরটা মুসলিম লোকেদেরকে আতঙ্কিত করবে এবং তার কাউন্টারে হিন্দু ভোটার যারা তারা উজ্জীবিত হবে, যে এসআইআর করে একটা বিশেষ সম্প্রদায় তারা সব নানানভাবে অবৈধ নাগরিক হয়ে আছে, তাদের নাম বাদ যাবে, অর্থাৎ হিন্দুদের মধ্যে একটা আবেগ। এটাই আমি বলছিলাম যে এখানে যারা বিজেপি নেতা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। তারা অ্যাকচুয়ালি বাংলা বিরোধী বলে প্রতি মুহূর্তে তারা বাংলা বিরোধিতা করছে, তো ফলে মানুষের ব্যাপারটা তারা বোঝে না। এই 9 ডিসেম্বর যে খসড়া তালিকা বেরোবে দেখবেন যে হিন্দুদের নাম সব থেকে বেশি বাদ হয়ে গেছে। একদম মুসলিম যারা এখানে থেকে গিয়েছিল স্বাধীনতার পর তাদের সবার ডকুমেন্ট আছে। মূলত মুসলিমরা তো এখান থেকে চলে গেছে, যারা চলে যাওয়ার চলে গিয়েছিল, যারা স্থায়ীভাবে থেকে গিয়েছিল তারা এখানকার অধিবাসী, তাদের ডকুমেন্ট আছে। এখন হয়তো বাংলাদেশ থেকে পরবর্তীকালে কিছু মুসলিম মানুষ তারা এসে কাজ কর্মের জন্য এখানে আসে, এটা হচ্ছে জেনারেল মাইগ্রেশন, এটা সারা পৃথিবী জুড়ে চলে। আমাদের ভারতবর্ষ থেকে মানুষ দুবাইতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, ভারতবর্ষেও বিভিন্ন দেশ থেকে কর্মসূত্রে আসে আবার চলে যায়, ফলে সেই সংখ্যাটা খুব বেশি হয় না। ফলে কিন্তু বাদ হবে কাদের? হিন্দুদের বাদ হবে, যারা
ওপার বাংলা থেকে এসছে, কারণ এদের ইলিগাল বানিয়েছে কিন্তু বিজেপি। মতুয়াদের ইলিগাল বানিয়ে আজকে সংকটের মধ্যে ফেলেছে বিজেপি। এবং তারপর 19 সালের পর ওরা একটা সিএ নিয়ে এলো, সেই সিএ দিয়ে এদের বোঝালো যে আমরা নাগরিক করে দেব। কিন্তু সিএটা শর্তযুক্ত, বহু শর্তযুক্ত, যে শর্তগুলো পূরণ করা মতুয়া সম্প্রদায়ের মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে সিএ দিয়ে এরা কোনো মতেই নাগরিক করে তুলতে পারবে না, আর এরা ভোটার তালিকায় নাম তুলতে পারবে না। অর্থাৎ যেখানটা বিজেপি জিতেছিল সেখানটা কিন্তু ধস নেমে যাবে। এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ উপলব্ধি করতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ঠিক কথা বলছিলেন, যে এসব করা যায় না। এরা প্রত্যেকে ভারতবাসী, এরা ভারতবর্ষে নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করে, এরা ভারতবর্ষে আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এরা ভারতবাসী। দিদি ঠিক, এটা মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝতে পারবেন। এবং খুব বেশি দেরি নেই, যখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এসে তারা যোগ দিয়েছে। আপনি কি মনে করেন যে এসআইআর এর যে কাজ শুরু হয়েছে, বিজেপি আপনি বলছেন, অভিযোগ করছেন, তৃণমূল কংগ্রেসের সব নেতা নেত্রী এটা বলছে যে বিজেপি একটা টার্গেট করেছে, তাদের একটা লাভ কিছু হবে, এটা তারা মনে করছে। যে ধরুন তারা বলছে 1 কোটির ওপর ভোটার বাদ চলে যাবে, সুতরাং হয়ে গেলে তাদের কাছে নির্বাচন জেতাটা জলবত্তরলম হয়ে যাবে। আপনি কি তাই মনে করেন? দেখুন, আমার মনে হয় না। কারণ হচ্ছে যে এখানকার বিরোধী দলনেতার বক্তব্য আমরা সবসময় শুনছি যে তিনি বলছেন যে 1 কোটি রোহিঙ্গা এসছে মায়ানমার থেকে, এবং বাংলাদেশ থেকে অনেক অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এই বাংলায় এসছে, লক্ষ লক্ষ এসছে, তাদের নাম আমরা বাদ দেব এবং ফেরত পাঠাবো। এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই বক্তব্যটা শুধুই মাত্র একটা পারসেপশন তৈরি করা, ধর্মীয় পারসেপশন তৈরি করা, একটা ধর্মের প্রতি বিদ্বেষ তৈরি করা করে ওরা মনে করছে যে ওদের কিছু লাভ হবে। কিন্তু আসলে কিন্তু এসআইআর করে এদের বাদ দেওয়াটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে বহু প্রকৃত ভোটারের নাম বিভিন্ন জায়গায় ওদের বাদ দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে। কারণ কিভাবে এটা সম্ভব? কারণ হচ্ছে আগে কি ছিল, আগে নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার কে হবে, তার মেম্বার কে হবে, এটা ঠিক করার জন্য একটা কমিটি ছিল। সেই কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 2023 সালে ওরা এটার পরিবর্তন করলো, সেন্ট্রাল গভর্নমেন্ট পরিবর্তন করে এখন যেটা করে দিয়েছে সেটা হচ্ছে সেই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর দ্বারা নির্বাচিত একজন ক্যাবিনেট মিনিস্টার কেন্দ্রীয় সরকারের। অর্থাৎ নির্বাচন কমিশনকে পুরোটা করায়ত্ত করে নিয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে এরা ওই প্রকৃত ভোটারের নাম, ওদের সুবিধাজনক জায়গায় প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিয়ে ওরা কিছু আসনে জেতার একটা পরিকল্পনা করছে। এবং সেই কারণেই আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা কিন্তু এটা সজাগ আছি। আমরা একদিকে এসআইআর এর বিরোধিতা করছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একেবারে সামনে থেকে রাস্তায় থেকে লড়াই করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করছেন যে প্রকৃত ভোটারের নাম বাদ হলে আমাদের লড়াইটা দিল্লি পর্যন্ত যাবে। না, এইটা কি আপনার মনে হয় যে এই কাজটা যেটা ওরা করতে চাইছে সেই রকম সংগঠন পশ্চিমবঙ্গে বিজেপির আছে? না, এরা খুব একটা লাভবান হবে না। তার কারণ হচ্ছে বাংলার যে চিত্র, যে রাজনৈতিক যে অবস্থা, সেটা সম্ভবত বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা বোঝে না বা জানে না, বা বাংলায় যারা বিজেপি করে তারা এতটাই জনগণ বিচ্ছিন্ন যে তারা ভুল তথ্য তাদের দিচ্ছে। এসআইআর করে বাংলায় খুব একটা সুবিধা হবে না। তার কারণ হচ্ছে এসআইআর এর ফলে যে কয়েক লক্ষ মানুষের নাম যেটা বাদ যাওয়ার আশঙ্কা করা হচ্ছে বা আমরাও করছি, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিলেন এবং বিশেষ করে বর্ডার এলাকায় নদিয়া, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ যেখানে হিন্দুরা এসেছিলেন, নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হবে। এবং বাদ হবে কাদের নাম? যারা একেবারে দিন দরিদ্র গ্রামগঞ্জে রয়েছেন। এবং প্রতি বছর দেখবেন বন্যার সময় এই মেদিনীপুর, ঘাটাল, এই উদয়নারায়ণপুর, আরামবাগ এবং উত্তরবঙ্গেও যখন হরপা বান হয়, গরিব মানুষের মাটির বাড়ি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যারা ডকুমেন্ট দিতে পারবে না সেরকম লক্ষ লক্ষ গরিব মানুষের নাম বাদ হবে এবং তারা মূলত হিন্দু।
এবং এটা ওদের পক্ষে বুমেরাং হবে। কারণ যে হিন্দুত্বের মেকি হিন্দুত্বের কথা বলে চলেছে বিজেপি। প্লাস আমার যেটা মনে হচ্ছে যে আপনারা সেটা কিভাবে দেখছেন জানি না, যে এই যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, মতুয়াদের একটা বড় অংশের ভোট ব্যাংক কিন্তু এখনো বিজেপি বিলং করে। আপনারা কি মনে করছেন যে এই যে মতুয়া ভোট ব্যাংক একটা ভয়ঙ্কর ভাবে বিজেপির বিরুদ্ধে চলে যেতে পারে? একেবারেই সেটা যাবে। তার কারণ হচ্ছে যে বিগত দুটো নির্বাচনে আমরা দেখেছি 21 সাল, 19 সাল এবং 21 সাল এবং অনেকটা 24-এও মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিজেপি আটকাতে সমর্থন হয়েছিল এবং তারা বিজেপিকে সমর্থন করেছিল। তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে যারা ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিলেন, যখন দেশ স্বাধীন হলো, সেই স্বাধীনতার পর দেশ ভাগ হয়ে গেল, বাংলা দুটো ভাগ হলো। সেই সময় কি কথা ছিল এটা যে যে কোনো মানুষ সে চয়েস করে নিতে পারবে সে কোন দেশে থাকতে চায়। মূলত সেই সময় বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু মানুষ তারা চলে এসেছিলেন, কারণ সেখানে কিছু দুষ্কৃতী দাঙ্গা তৈরি করেছিল। তারা চলে এসেছিলেন এখানে দলে দলে, এবং আসার পরে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের থাকার ব্যবস্থা। আচ্ছা সেন্সেস, আপনার কি মনে হয় যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির রাজনীতি তো ওই একটা হিন্দু ধর্মের আবেগকে সম্বল করে, সেই মানে হিন্দুত্বের আবেগ বিজেপির পালে আর হাওয়া লাগাতে পারছে না, এটা কি মনে হচ্ছে আপনাদের? না, একেবারেই না। কারণ হচ্ছে যে আমার এটাও আগেও মনে হয়নি যে 21 সালে বা 19 সালে যে বিজেপি এখানে বেশ কিছু আসন পেয়ে গিয়েছিল, তাতেও আমার যে খুব মনে হয়েছে যে এটা হিন্দুত্বের কারণে বিজেপিকে ভোট দিয়েছে, সেটা আমার মনে হয়নি। কারণ বাংলা অনেক কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যে বাংলার সুনাম রয়েছে, এখানকার মানুষ অনেক রাজনৈতিক সচেতন। আমি সেটাই দেখেছিলাম যে যদি হিন্দুত্ব কারণে বিজেপির এই আসন সংখ্যাগুলো বাড়তো বা বিজেপি পেয়ে থাকতো, তাহলে তৃণমূল কংগ্রেসের যে ভোট সমর্থন ছিল 2016 সেটা ধস নামতো। কিন্তু সেটা তো নাবেইনি। আমরা আরো 2 লক্ষ ভোট 19 সালে বাড়াতে পেরেছিলাম। আসলে ব্যাপার হচ্ছিল এটা পলিটিক্যাল, অর্থাৎ কমিউনিস্ট পার্টির যে 33% ভোটকে ওরা ধরে রেখেছিল, সেইটা গ্রামগঞ্জে 19-এ ধরে রাখতে পারলো না, 21-এও পারলো না। তার থেকে 22% ভোট কিন্তু সরাসরি চলে গিয়েছিল বিজেপিতে, যারা আমাদের ভোটার ছিল না। সেটাই বিজেপিকে বাড়াতে সাহায্য করেছে। যে শুধু যে হিন্দু মুসলমান এই কারণে যে বিজেপি এটা এগিয়েছে বলে আমার মনে হয় না। আর যারা বিজেপিকে সমর্থন 21-এও করেছিলেন, 24-এ গিয়ে সেই সব অনেক জায়গা বিজেপি হারিয়েছে। আমরা 6টা আসন তাদের থেকে আমরা কেড়ে নিতে পেরেছি, কেড়ে নেওয়া না, মানে আমরা জিততে পেরেছি, মানুষ ওদের হারিয়ে দিয়েছে। এবং 26-এও দেখবেন বাংলার মানুষ কিন্তু আরো বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কারণ এই ধ্বংসাত্মক রাজনীতি, এই বিভেদের রাজনীতি, এই অরাজকতার রাজনীতি, বাংলাকে যেভাবে ওরা বঞ্চনা করছে, বাংলার মানুষকে যেভাবে ওরা ভাতে বা পেটে মারতে চাইছে। আজকে 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার কাজ বন্ধ 3.5 বছর, 1,92,000 কোটি টাকা আমরা পাই কেন্দ্রীয় সরকার থেকে আটকে রেখেছে। এবং তারপর যেটা করছে সেটা হচ্ছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করছে। তারা প্রতি মুহূর্তে এই বাংলাকে কিভাবে ছোট করা যায়। আচ্ছা, এই যে বন্দে মাতরম তার একটা শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, আপনার কি মনে হয় যে বাঙালি সেন্টিমেন্ট এটার জন্য অনেকটা বিজেপির দিকে ঝুঁকতে পারে? না না, একটুও না। বাঙালি এটাকে বিজেপির এই মেকি বাংলা প্রেম, এটা বাংলার মানুষ ধরেও ফেলেছে। বাংলার মানুষ পাত্তা দেবে না। এই কারণে বাংলার মানুষের কাছে খবর এখন রয়েছে যে এরা বাংলার সমস্ত বরাদ্দ, কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আটকে রেখে বাংলাকে আর্থিক দিক থেকে যে বঞ্চনার জায়গায় নিয়ে এসছে, এটা স্বাধীনতার পর কোনো সরকার করেনি। এবং যেভাবে বাংলাকে আক্রমণ করে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে দেখুন, বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম নিয়ে একটা অনুষ্ঠান করছে, সেটাও করছে, কিন্তু পাশাপাশি রবীন্দ্রনাথকে অপমান করছে। এবং ওদের বিশ্বেশ্বর হেগড়ে, কর্ণাটকের এমপি, সে রবীন্দ্রনাথের রচিত যে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, সেটাকেও আক্রমণ করেছে। অর্থাৎ বাংলা মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচে, রবীন্দ্রনাথের সুরে
মানুষ গান গায়, রবীন্দ্রনাথের ভাবিত হয়, রবীন্দ্রনাথকে বাংলার মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে মরে বাঁচে, বাংলার মানুষের প্রতিটা মুহূর্ত রবীন্দ্রনাথকে স্মরণ করে বাংলার মানুষ। তাকে আক্রমণ করছে, তাকে ছোট করছে। তার কারণ হচ্ছে একটাই, যে এখানেও ওইটাই, যে রবীন্দ্রনাথ একদিকে স্বাধীনতা আন্দোলন যখন চলছে, সেই সময় যখন বঙ্গভঙ্গ হচ্ছে, তখনও তিনি রাখি বন্ধন উৎসব করে সেই বঙ্গভঙ্গের প্রতিবাদ জানিয়েছিলেন। শুধু নয়, হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়েছিলেন। শুধু এটাও নয়, তিনি জোড়াসাঁকো থেকে একদিন হাঁটতে শুরু করেছিলেন। হাঁটতে হাঁটতে সমগ্র মিছিল নিয়ে রবীন্দ্রনাথ হাঁটছেন, গাইছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ পূর্ণ খে ভগবান। তিনি সেই মিছিল নিয়ে ঢুকে গিয়েছিলেন নাখোদা মসজিদের মধ্যে। এই যে রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক সম্প্রীতি চেয়েছিলেন, সেইটা বিজেপির আপত্তি। এই যে জনগণমন অধিনায়ক যে স্তবকটা আমরা নিয়েছি জাতীয় সঙ্গীত হিসেবে, তার পরের স্তবকে উনি কি লিখছেন? উনি লিখছেন, অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদারু বাণী, হিন্দু বৌদ্ধ শিখ ও জৈন মুসলমান খ্রিস্টানি। ওরা ওটা পড়েছে, পড়ে দেখেছে যে এই লোকটা মানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে এক রাখার পক্ষেই বলে গিয়েছেন। তাই রবীন্দ্র বিদ্বেষ, এই বিদ্বেষ তো বাঙালি মানবে না। ফলে রবীন্দ্রনাথকে অপমান করা, বাংলার মনীষীদের অপমান করা, এটা বিজেপি করে এসছে, বারবার করে এসছে। এর জন্য ওটা খুব একটা ফলপ্রসূ হবে না। ওদের এই বন্দে মাতরম নিয়ে যে অনুষ্ঠান, এটা বাঙালি পাত্তাই দেবে না। আচ্ছা, এই বিজেপি দলকে মানে বাংলা, বাঙালি সমাজ, তার সংস্কৃতি, তার রাজনীতি সবাই থেকে একটু বাংলা বিরোধী বলে একটা একেবারে এরা হ্যাঁ, পুরোটাই বাংলা বিরোধী। এদের ভাষা বিরোধী। এরা বাংলার প্রকল্পগুলোকে বন্ধ, কেন্দ্রীয় প্রকল্প বাংলার জন্য বন্ধ করে দিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এরা সবসময় প্রতি মুহূর্তে বাংলার মনীষীদের আক্রমণ করছে এবং ডেভেলপমেন্ট কিভাবে বাংলার বন্ধ করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে পরামর্শ করছে। অর্থাৎ সবসময় বাংলা বিরোধিতা করে চলছে। আচ্ছা দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন বাংলার। তিনি রেলমন্ত্রী হয়েছিলেন 2011 আগে। তখন কেন্দ্রীয় সরকারে ছিল কংগ্রেস, ছিল এখানে বামফ্রন্ট ছিল। 6 সালে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের কাছে ব্যাপকভাবে পরাজিত হয়েছিল, যে কারণেই হোক। তো রেলমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভাবতে পারতেন যে আমি বাংলায় কোনো কাজ করব না, কারণ বাংলার মানুষ আমাকে সমর্থন করেনি। কিন্তু তিনি সেটা করলেন না। তিনি কিন্তু উজাড় করে অজস্র রেল প্রকল্প সেদিন বাংলাকে দিয়েছিলেন। অসংখ্য রেল লাইন তৈরি করেছিলেন, ফ্রেট করিডর তৈরি করেছিলেন, নতুন নতুন ট্রেন দিয়েছিলেন। এটা হচ্ছে বাংলার প্রতি ভালোবাসা। এবং তিনিও সরকারের বিরোধিতা করেছেন অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু পাশাপাশি বাংলার মানুষের প্রতি তার যে মমত্ব, ভালোবাসা আছে, বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধা আছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ কিন্তু অনুভব করেছিল বলেই 11তে কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করল। এটা দেখবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের কিচ্ছু নেই। এরা দম্ভ করে বলে, এই তো বাংলার 100 দিনের কাজ বন্ধ করে দিলাম, এই আবাস যোজনার টাকা বন্ধ করে দিলাম। এরা এটা বোঝে না যে এই যে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, এই 100 দিনের কাজের মধ্যে বিজেপিকে ভোট দেওয়া অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে। ফলে এরা তখন শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে অ্যাকচুয়ালি বাংলার মানুষকে বিপদে ফেলছে। তাই বাংলা বিরোধী সব মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি আসলে একটি বাংলা বিরোধী রাজনৈতিক দল, গরিব মানুষ বিরোধী রাজনৈতিক দল। তালিকা সংশোধনের কাজে একটা জিনিস লক্ষ্য করছি যে তৃণমূল কংগ্রেস সে তো ওয়েল অর্গানাইজ, সব জায়গায় অফিস, লোকজন দৌড়াদৌড়ি করছে। কিছুটা হলেও সিপিএম এর লোকজনকেও অল্প হলেও দেখতে পাচ্ছে, কিন্তু সেই অর্থে বিজেপিকে কিন্তু ফিল্ডে দেখতে পাচ্ছে না। মানে আগামী যে ভোট, সেই ভোটে তৃণমূল কংগ্রেস সবাই বুঝতে পারছে সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে আছে। এরপরে আপনার কি মনে হয় বিজেপি, সিপিএম, কংগ্রেস তাদের অবস্থানটা কি, তারা কি কোথায় দাঁড়াবে কি ব্যাপারটা? দেখুন, আমি যেটা বলেছি, আগেও বলেছি অনেক জায়গায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের এত করুণ অবস্থা আগে কখনো আসেনি। আপনি দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ, আপনি জানেন যে আসেনি। তার কারণ হচ্ছে একটা সময় ছিল যখন বামফ্রন্টে 34 বছর সেখানে
কংগ্রেস ছিল বিরোধী দল এবং তাদের কিন্তু একটা 40-42% একটা ভোট তাদের কিন্তু সিকিউর করত। কিন্তু এখন দেখুন বিরোধী দল মূলত সিপিএম পার্টি এবং বিজেপি আছে। যে পার্টিটার এখনো বাংলার প্রতিটা বুথে 5 জন হলেও ডেডিকেটেড কর্মী আছে সেটা হচ্ছে সিপিএম, কারণ তারা 34 বছর চালিয়েছে, কিন্তু তাদের ভোট শতাংশ 7%-এর নিচে, অর্থাৎ প্রতি বুথে 20টা-25টা। ফলে তারা তাদের ডেডিকেটেড কর্মী থাকলেও তারা মুভ করতে পারছে না গ্রামে। আবার যে পার্টি বিরোধী দলের প্রতিটা বুথে 200-250 করে ভোট আছে তাদের বুথ কর্মী নেই। ফলে মানে বাংলার 40% ক্ষেত্রে বিজেপির কোনো কর্মী নেই কোনো বুথে, ফলে তারাও কিন্তু মুখ করতে পারছে না। অ্যাডভান্টেজ তৃণমূলের, তাই প্রতিটা বুথে কর্মী আছে এবং জনসমর্থন আছে। এটা কারণটা হচ্ছে একটাই, যে একটা রাজনৈতিক দলের বুথ কর্মী তৈরি করতে হলে তার একটা দীর্ঘদিনের লড়াই আন্দোলন ইতিহাস থাকা দরকার। দেখবেন যে 64 সালে কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম পার্টি তৈরি হলো। সেই সিপিএম ক্ষমতায় এলো 77 সালে, 13 বছর সময় ক্ষমতায় লেগেছিল। 98 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তৈরি হলো, ক্ষমতায় এলো 13 বছর সময় লেগেছিল, দূরে 13 বছর লেগেছে। এবং এই যে 13 বছর দিদির তো লড়াই সেই এমপি হওয়ার থেকে তার আগে থেকে লড়াই করেছেন। এই 13 বছর যে কত লড়াই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে করেছে, তার মধ্যে সিঙ্গুর, তার মধ্যে নন্দীগ্রাম আন্দোলন এবং বিভিন্ন জায়গায় অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, এইটা করতে করতে বুথ কর্মী তৈরি হয়েছে এবং তারা কিন্তু প্রশিক্ষিত হয়েছে। বিজেপি দুম করে সিপিএম পার্টির ভোট নিয়ে 18টা আসন পেয়ে গেল 19-এ। কোনো আন্দোলন নেই, বিজেপির কোনো অস্তিত্ব তার আগে ছিল না, ফলে বুথ কর্মী তৈরি হয়নি। এবং 19 সাল থেকে এই যে দীর্ঘ যে সময়, সেই সময়টায় কিন্তু বিজেপির বুথ কর্মী তৈরি হতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে বিজেপি যারা করে তারা কিন্তু ওই সব দিকে গেল না, গ্রামগঞ্জে মানুষের পাশে দাঁড়ালে তবে তো বুথ কর্মী তৈরি হয়, তারা করলেন না। তারা শুধু ইডি, সিবিআই, মিডিয়া, কুৎসা, অপপ্রচার, দিদিকে ছোট করা, বাংলাকে ছোট করা, এর উপরে বেশি থাকতে চাইবেন। ওই কারণে এসআইআর এ ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ প্রশ্ন, আগামী বিধানসভার নির্বাচন, 26-এর নির্বাচন, 2026-এর নির্বাচনে ফলাফল কি হতে পারে? ফলাফল তৃণমূল কংগ্রেস 250-এর কাছাকাছি আসন চলে যাবে এবং তৃণমূল কংগ্রেসের যে ভোট সমর্থন সেটা আরো বাড়বে। বিজেপি 50-এর নিচে নামছেই, কারণ বিজেপিকে মানুষ চিনে নিয়েছে, এরা বাংলা বিরোধী, গরিব মানুষ বিরোধী, এটা প্রমাণ হয়ে গেছে। আর সিপিএম পার্টি শূন্যেই থাকবে, কারণ সিপিএম পার্টি 34 বছরে যে অত্যাচার চালিয়েছে, যেভাবে মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে, বাংলার মানুষ সিপিএমকে আর কোনো মতেই ফিরিয়ে আনতে চায় না। তো এই অবস্থার মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থন এবং আসন সংখ্যা বাড়বে এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট ক্ষমতা নিয়ে আবারও নতুন করে 4র্থবারের মতো সরকার তৈরি করবে। আজ বাংলা ডিজিটালের যারা দর্শক তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের রাজনীতি টি20 অনুষ্ঠানের অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় পরিবহন মন্ত্রী এবং বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।